সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার স্টাডি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফার্সি ভাষী স্যালির লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর কবিতা টু আ স্কাইলার্ক। ওকে, এটি তোমাদের এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসের মধ্যেই রয়েছে। তো এই মুহূর্তে তোমরা যারা এখন ডাব্লিউবিএসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে। ওকে, পুরো ভিডিওটি দেখো। এখান থেকে মাদ্রাসা এসএলএসটিতে প্রচুর প্রশ্ন কমন এসছে এবং আগামী দিনে যে এসএসসি এসএলএসটি হবে সেখানেও এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে আমরা সমস্ত রকম এক্সাম আপডেটস এবং নোটসের পিডিএফ প্রোভাইড করে থাকি। ওকে, সো উইথাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। এখানে পোয়েমটি শুরু করার আগে আমরা কয়েকটা বেসিক এবং ইম্পর্টেন্ট ডিটেল আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েম। তো দেখো, নেম অফ দ্য পোয়েম টু আ স্কাইলার্ক লিখেছেন পার্সি বাইসি সেলি। টাইপ অফ দ্য পোয়েম, ইট ইজ অ্যান ওড। তার কারণ এখানে আমরা দেখতে পাই সেলি তিনি স্কাইলার্ককে প্রেজ করেছেন। ওকে, এবং তার সাথে সাথে হি এলিভেটেড ইট টু আ ডিভাইন লেভেল, সেই জন্য এটা হচ্ছে একটা ওড। এবং এটা লিরিক পোয়েম অ্যাট দ্য সেম টাইম, তার কারণ এখানে তিনি তার পার্সোনাল ইমোশন, ফিলিংস, থটসগুলোকে প্রেজেন্ট করেছেন। ঠিক আছে? ওকে, ডেট অফ কম্পোজিশন, এটা লেখা হয়েছিল 1820 সালে জুন মাসে। ওকে, প্লেস হচ্ছে নিয়ার লেগহর্ন, অলসো নোন অ্যাজ লিভর্নো, এটা ইটালিতে একটা শহর। সিজন হচ্ছে সামার সিজন। ইয়ার অফ পাবলিকেশন, এটা পাবলিশড হয়েছিল 1820 সালে। ওকে, বাই চার্লস এন্ড জেমস অলিয়ার। নেম অফ দ্য কালেকশন, এটা হচ্ছে প্রমিথিয়াস আনবাউন্ড, আ লিরিক্যাল ড্রামা ইন 4 অ্যাক্টস উইথ আদার পোয়েমস। ওকে, এখানে কবিতাটি পাবলিশড হয়। রাইম স্কিম ইউজ করা হয়েছে এ বি এ বি বি, এবং যে মিটার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ট্রকেইক ট্রাইমিটার ফর দ্য ফার্স্ট 4 লাইনস, এবং ফিফথ লাইনের জন্য এখানে আইম্বিক হেক্সামিটার ইউজ করা হয়েছে। ওকে, মনে রাখবে আইম্বিক হেক্সামিটার ইজ অলসো নোন অ্যাজ আলেকজান্ড্রাইন। ক্লিয়ার? ওকে, এবং টোটাল নাম্বার অফ স্ট্যাঞ্জা হচ্ছে 21, অর্থাৎ 21টা স্টাঞ্জা আছে, প্রত্যেকটা স্টাঞ্জাতে 5টা করে লাইন, এবং টোটাল লাইনস হচ্ছে 105। এরপর দেখো, দ্য স্কাইলার্ক, ইট ইজ আ স্মল সং বার্ড নোন ফর ইটস মেলোডিয়াস অ্যান্ড কন্টিনিউয়াস সং। এটা একটা প্যাসারাইন বার্ড। ওকে, যেটাকে আমরা পার্চিং বার্ডও বলতে পারি। ঠিক আছে? এরপর দেখো, এখানে বলা হয়েছে পিবি সেলির লেখা টু আ স্কাইলার্ক, এটা হচ্ছে একটা লিরিক্যাল ট্রিবিউট টু আ বার্ড দ্যাট ইজ স্কাইলার্ক, যার গান সমস্ত আকাশকে ভরিয়ে দিয়েছে কিসের মাধ্যমে? আনআর্থলি জয় দিয়ে। ঠিক আছে? অর্থাৎ একটা আনন্দ যেটা অপার্থিব। এই যে স্কাইলার্ক, ইট ইজ নট জাস্ট আ বার্ড। ওকে, ইট ইজ আ সিম্বল অফ আইডিয়াল বিউটি, অফ ইন্সপিরেশন। ওকে, ইট ইজ আ সিম্বল অফ পারফেক্ট জয়, যেটা আমরা হিউম্যানরা, স্পেশালি যারা পোয়েট, তারা কোনোদিন অ্যাটেইন করতে পারে না তাদের জীবনে। ঠিক আছে? এরপর দেখো, এখানে বলা হয়েছে টমাস হার্ডি, হি ইজ অ্যান রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তিনি 1917 সালে একটা কবিতা লিখেছিলেন যার নাম হচ্ছে সেলিস স্কাইলার্ক। ওকে, এই কবিতাটিতে সেলির টু আ স্কাইলার্ক কবিতার ডিরেক্ট রেফারেন্স পাওয়া যায়। এরপর দেখো, নোয়েল কাভার্ড, হি ইজ অ্যান রিনাউন্ড ব্রিটিশ প্লেরাইট। ওকে, তিনি 1941 সালে একটা ড্রামা লিখেছিলেন। ঠিক আছে, একটা কমিক প্লে লিখেছিলেন যার নাম হচ্ছে ব্লিদি স্পিরিট। তো এই যে ড্রামা, এই যে কমিক প্লে, এর টাইটেলটা নেওয়া হচ্ছে ডিরেক্টলি ফ্রম দ্য ওপেনিং লাইন অফ সেলিস পোয়েম টু আ স্কাইলার্ক। ঠিক আছে? কারণ এই যে স্কাইলার্ক কবিতাটা, এটা শুরু হচ্ছে হেল টু দি ব্লিদি স্পিরিট, এখান থেকে টাইটেলটা নেওয়া হয়েছে। ওকে, তারপর এখানে দেখো বলা হয়েছে এই যে সেলির স্কাইলার্ক, ইট রিপ্রেজেন্টস আ পিওর আনটেইন্টেড জয়, ইট ইজ আ সিম্বল অফ ডিভাইন ইন্সপিরেশন অ্যান্ড আইডিয়াল বিউটি, সামথিং দ্যাট ইজ বিয়ন্ড আর রিচ, যেটা আমাদের নাগালের বাইরে। ওকে, তার কারণ হচ্ছে এই যে পাখি স্কাইলার্ক, ইট ডাজ নট সিং বিকজ অফ পেইন অর মেমোরি অর এনি কাইন্ড অফ সাফারিং। এর যে গানটা, এটা কোথা থেকে আসছে? ডিরেক্টলি ফ্রম দ্য হার্ট, হৃদয় থেকে এটা উঠে আসছে, এবং এটা কন্টিনিউয়াসলি স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে। ওকে, it sings from a state of eternal gladness. ক্লিয়ার? এখানে এই যে টোনটা রয়েছে সেটা হচ্ছে জয়ফুল, এক্সটেটিক এবং ভিশনারি। ওকে, এরপর দেখো থিমস অফ দ্য পোয়েম। প্রথমে রয়েছে কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান অ্যান্ড নন হিউম্যান জয়। ওকে, নন হিউম্যান জয় ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য স্কাইলার্ক। এখানে সেলি
একটা হিউম্যান জয় এবং স্কাইলার্কের যে ডিভাইন জয় তার মধ্যে একটা কম্প্যারিজন ক্রিয়েট করেছেন। ঠিক আছে? তিনি বলছেন যে আমাদের যে জয় সেটা পিওর নয়, সেটা পারফেক্ট নয়। তার কারণ আমাদের আনন্দের মধ্যে সবসময় একটা ফিলিং অফ সরো, ফিলিং অফ ফিয়ার, রিগ্রেট থাকে। ঠিক আছে? অন্যদিকে যদি আমরা স্কাইলার্কের আনন্দের যদি কথা বলি তো সেটা হচ্ছে একটা পারফেক্ট জয়। তার কারণ এই যে স্কাইলার্কের যে আনন্দ, স্কাইলার্কের যে জয় সেখানে কোনো সেন্স অফ সরো, সেন্স অফ ফিয়ার এগুলো থাকে না। ওকে? নেক্সট থিম হচ্ছে আনঅ্যাটেইনেবল পিউরিটি অ্যান্ড বিউটি। দেখো আগেই আমরা জানলাম যে দ্য স্কাইলার্ক ইজ আ সিম্বল অফ আইডিয়াল বিউটি, তাই তো? এবং এই কবিতায় সেলি এই যে বিউটি, এই যে আদার ওয়ার্ল্ডলি বিউটি অফ দ্য স্কাইলার্ক সেটাকে তিনি এমফেসাইজ করেছেন। তিনি বলেছেন যে এই যে স্কাইলার্কের যে বিউটি সেটা হচ্ছে আনটাচড, ইট ইজ আনটেইন্টেড অ্যান্ড আনরিচেবল অ্যাট দ্য সেম টাইম। ওকে? এরপর দেখো থার্ড থিম হচ্ছে লঙ্গিং ফর ইন্সপিরেশন। এই কবিতায় সেলি শুধুমাত্র স্কাইলার্ককে প্রেজ করেননি, তিনি এই স্কাইলার্কের প্রতি একটা ঈর্ষা প্রকাশ করেছেন। ঠিক আছে? Actually, the poet feels jealous because of the beautiful song of the skylark. ওকে? এবং তিনি জানতে চাইছেন the sources that inspire the skylark to sing such beautiful song and asking the bird to teach him how to be glad and inspired. যার ফলে তিনিও স্কাইলার্কের মতো সুন্দর সুন্দর গান করতে পারবেন। ওকে? So these are the basic information. Now let us come to the text. তো দেখো ফার্স্ট স্ট্যাঞ্জা কবি বলছেন, হেল টু দি ব্লিথি স্পিরিট, bird thou never were, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art. ওকে? দেখো হেল টু দি, হেল এটা হচ্ছে একটা গ্রিটিং ওয়ার্ড। ঠিক আছে? তিনি গ্রিট করছেন স্কাইলারকে। ওকে? দি রিফার্স টু দ্য স্কাইলার এবং অ্যাড্রেসিং দ্য স্কাইলার অ্যাজ আ ব্লিদি স্পিরিট। তো ব্লিদি কথাটার মানে হচ্ছে জয়াস, cheerful বলতে পারি, হ্যাপি বলতে পারি। ওকে? তো সেলি begins the poem by joyfully greeting the skylark and calling it a blithy spirit, a cheerful spirit. তো এই যে স্পিরিট বলার মাধ্যমে কবি যেটা করছেন সেটা হচ্ছে তিনি স্কাইলার্কের হিউম্যান ওয়ার্ল্ডের সাথে যে অ্যাটাচমেন্ট সেটা দূর করে দিচ্ছেন। ঠিক আছে? হি ইজ প্রেজেন্টিং দ্য স্কাইলার্ক নট জাস্ট অ্যাজ এ ক্রিয়েচার অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, বাট অ্যাজ আ সিম্বল অফ জয়, আ সিম্বল অফ বিউটি, আ সিম্বল অফ আর্টিস্টিক ইন্সপিরেশন। ক্লিয়ার? এরপর দেখো তিনি বলছেন বার্ড দাও নেভার ওয়্যার, এখানে দাও রেফার্স টু দ্য স্কাইলার্ক। ওকে? তো তিনি বলছেন যে তুমি কোনোদিন পাখি ছিলেই না, ইউ হ্যাভ নেভার বিন আ বার্ড দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, যেটা আকাশ থেকে, হেভেন স্ট্যান্ডস ফর স্কাই। ওকে? তো যেটা আকাশ থেকে বা আকাশের আশেপাশে কোনো একটা স্থান থেকে কি করো, poorest thy full heart. poorest এটা হচ্ছে একটা আর্কাইক ফর্ম অফ দ্য ওয়ার্ড পোর, যার মানে হচ্ছে ঢেলে দেওয়া, তাই তো? তো আমরা এখানে বলতে পারি যে তুমি আকাশ বা কোনো একটা স্থান থেকে এক্সপ্রেস করছো তোমার হৃদয়টাকে, তাই ফুল হার্ট ইমপ্লাইং দ্যাট দ্য স্কাইলার্ক ইজ সিঙ্গিং উইথ ইটস এন্টায়ার বিং, ওকে, ইন প্রফিউজ স্ট্রেনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। ওকে? প্রফিউজ কথাটার অর্থ হচ্ছে ওভারফ্লোয়িং বা অ্যাবান্ডেন্ট, এবং স্ট্রেনস হচ্ছে মিউজিক্যাল নোটস। ঠিক আছে? তো এখানে কবি বলছেন যে তুমি আকাশ থেকে বা আকাশের কোনো একটা স্থান থেকে এক্সপ্রেস করছো তোমার পুরো হৃদয়টাকে, অর্থাৎ তোমার সমস্ত ইমোশন, সমস্ত প্যাশনগুলোকে তুমি এক্সপ্রেস করছো কিসের মাধ্যমে? এই অ্যাবান্ডেন্ট, ওভারফ্লোয়িং মিউজিক্যাল নোটসগুলোর মাধ্যমে। ঠিক আছে? প্রফিউজ স্ট্রেনস এর মাধ্যমে। এবং এই যে মিউজিক্যাল নোটস এর আমরা কথা বলছি এগুলো কি রকম? এগুলো হচ্ছে আনপ্রিমেডিটেটেড। এর অর্থ হচ্ছে স্পন্টেনিয়াস। ওকে? তাহলে এই যে মিউজিক্যাল নোটস এর কথা আমরা বললাম, এগুলো তার হৃদয় থেকে স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে। ঠিক আছে? কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই। ওকে? সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্ডার্ড। এরপর দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড। হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দি আর্থ thou springest like a cloud of fire, the blue deep thou wingest, and singing still thou soar, and soaring ever singest. তাহলে কি বলছেন তিনি? তিনি বলছেন যে হায়ার স্টিল অ্যান্ড হায়ার, অর্থাৎ উঁচুতে এবং আরো উঁচুতে, ফ্রম দি আর্থ দাও স্প্রিংগেস্ট। স্প্রিংগেস্ট এটা হচ্ছে একটা আর্কিক ফর্ম ফর দ্য ওয়ার্ড স্প্রিং। ওকে? যার মানে হচ্ছে লিপ করা বা জাম্প করা, এবং এখানে দাও রেফার্স টু দ্য স্কাইলার। তো কবি বলছেন যে তুমি উঁচুতে এবং আরো উঁচুতে উঠে চলেছো কোথা থেকে? এই আর্থ থেকে, পৃথিবী থেকে। ওকে? কিসের মতো? লাইক এ ক্লাউড অফ ফায়ার, দ্য ব্লু ডিপ দ্য উইঙ্গেস্ট। এখানে ব্লু ডিপ, ইট রেফার্স টু দ্য ভাস্ট ডিপ ব্লু স্কাই, ওকে, অর হেভেন্স।
এবং উইংগেস্ট এটা হচ্ছে একটা আর্কেইক ফর্ম, যার মানে হচ্ছে ফ্লাই করা, ওড়া। তো এখানে কবি বলছেন যে তুমি উঁচুতে এবং আরো উঁচুতে উঠে চলেছ এই পৃথিবী থেকে, এবং ঘুরে বেড়াচ্ছ কোথায়? দ্য ব্লু ডিপ স্কাই। কিসের মতো? লাইক এ ক্লাউড অফ ফায়ার। এই যে সিমিলিটা ক্লাউড অফ ফায়ার, এটা খুব সুন্দর একটা সিমিলি। তো এখানে কবি ইমাজিন করছেন স্কাইলার্ক যখন আকাশে উঠছে এবং তার উপরে যখন সূর্যের গোল্ডেন সানলাইট যখন পড়ছে, তখন তিনি সেটাকে ইমাজিন করছেন কিসের মতো? অ্যাজ এ ক্লাউড অফ ফায়ার, যেন সেটা একটা আগুনের মেঘের মতো উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে? ওকে। এবং তারপর তিনি বলছেন যে সিঙ্গিং স্টিল ডাজ সোর অ্যান্ড সোরিং অ্যাভার সিঙ্গেস্ট। অর্থাৎ যখন তুমি গান গাইছো এবং তার সাথে সাথে তুমি উড়ছো, এবং উড়ছো যখন তখন তুমি গান গাইছো। সো ইটস এন এক্সাম্পল অফ কিয়াসমাস, যেখানে ওয়ার্ডগুলোকে রিপিট করা হয় ইন রিভার্স অর্ডার। ওকে। তো এখানে দেখো সিঙ্গিং এবং সোর, এই দুটো ওয়ার্ডকে আবার এখানে রিভার্স করা হয়েছে, সোর এবং সিঙ্গিং। ঠিক আছে? সো এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা। এরপর দেখো থার্ড স্ট্যান্ডা। In the golden lightning of the sunken sun, over which clouds are brightening, thou dost float and run, like an unbodied joy whose race is just begun. Okay, এখানে দেখো ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, তাহলে সূর্যকে এখানে ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ সানকেন, অর্থাৎ সূর্য যেটা ডুবে গেছে। ঠিক আছে? মার্কিং দ্য এন্ড অফ দ্য ডে, ইট ইজ নো লঙ্গার ভিজিবল। কিন্তু এর যে ইনফ্লুয়েন্স, ঠিক আছে, সেটা এখন পর্যন্ত ভিজিবল কিসের মাধ্যমে? বাই ইটস গোল্ডেন লাইটনিং। ওকে। এবং তারপর কি হয়? এই যে গোল্ডেন লাইটনিং, এটা মেঘের উপর পড়ছে এবং মেঘগুলোকে উজ্জ্বল করে দিচ্ছে। তো এরকম একটা আকাশে দাউ ডাজ ফ্লোট অ্যান্ড রান, এখানে দাউ রেফার্স টু দ্য স্কাইলার। ওকে। তাহলে স্কাইলার কি করছে? ফ্লোট করছে, ভেসে বেড়াচ্ছে এবং দৌড়ে বেড়াচ্ছে। কিসের মতো? লাইক অ্যান আনবডিড জয়। এখানে দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য স্কাইলার টু অ্যান আনবডিড জয়, একটা ফর্মলেস অর ইমম্যাটেরিয়াল সেন্স অফ হ্যাপিনেস। ঠিক আছে? স্পিরিট অফ জয় আমরা বলতে পারি, হুজ রেস ইজ জাস্ট বিগান, যার রেস রেফার্স টু দ্য ফ্লাইট অফ দ্য স্কাইলার্ক। তো এখানে তিনি বলছেন যে স্কাইলার্কের যে যাত্রা টুয়ার্ডস দ্য স্কাই, সেটা জাস্ট শুরু হচ্ছে, ইট ইজ জাস্ট বিগিনিং ইটস জার্নি। এরপর দেখো স্ট্যান্জা 4। দ্য পেল পার্পল ইভেন মেলস অ্যারাউন্ড thy flight, like a star of heaven in the broad daylight, thou art unseen, but yet I hear thy shrill delight. ওকে। দেখো the pale purple even mails around thy flight. ওকে। তো এখানে দেখো ইভেন স্ট্যান্ডস ফর ইভিনিং, এবং ইভিনিংটাকে বলা হয়েছে পেল পার্পল কালারের। ঠিক আছে? পার্পল ইজ আ মিক্স অফ রেড অ্যান্ড ব্লু কালার। ওকে। সূর্য ডুবে গেছে, ঠিক আছে, কিন্তু আকাশে এখন পর্যন্ত সূর্যের সেই সোনালী রং ভিজিবল। আর সন্ধ্যা নেমে আসছে, যার ফলে ডিউ টু ল্যাক অফ প্রপার ব্রাইটনেস, এই যে স্কাইলার্কের যে ওড়াটা সেটা আর দেখা যাচ্ছে না। ওকে। দ্য ফ্লাইট অফ দ্য স্কাইলার্ক বিকামস ইনভিজিবল। স্কাইলার্কের ইনভিজিবল হয়ে যাওয়াটা, এটাকে কবি একটা সুন্দর সিমিলির মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলছেন যে লাইক আ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট দাও আর আনসিন। ঠিক আছে? স্টার অফ হেভেন, ইট রেফার্স টু দ্য প্ল্যানেট ভিনাস, বা আমরা বলতে পারি দ্য মর্নিং স্টার। তো এখানে কবি কম্পেয়ার করছেন স্কাইলার্কের কার সাথে? একটা মর্নিং স্টার সাথে বা ভিনাসের সাথে। ওকে। এবং ব্রড ডে লাইট, ইট রেফার্স টু দ্য ব্রাইট লাইট ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায় যে সূর্যের প্রখর আলো, সেটাকে বোঝানো হয়েছে ব্রড ডে লাইটের মাধ্যমে। তো এখানে কবি বলছেন যে যেভাবে মর্নিং স্টার বা ভিনাস দিনের বেলায় সূর্যের আলোতে এটা ইনভিজিবল হয়ে যায়, এটাকে দেখতে পাওয়া যায় না, সিমিলারলি এই যে স্কাইলার্ক সেটাও ইনভিজিবল হয়ে আছে কোথায়? সন্ধ্যাবেলায়, ডিউ টু ল্যাক অফ প্রপার ব্রাইটনেস। কিন্তু বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট, কিন্তু তবুও আমি তোমার সেই শ্রিল ডিলাইট, শ্রিল কথাটার অর্থ হচ্ছে হাই পিচড সাব সাউন্ড, এবং ডিলাইট means intense joy and pleasure. তাহলে together this shrill delight, it refers to the high pitched joyful sound of the skylark. ওকে। তাহলে এখানে কবি বলছেন যে স্কাইলার্ক ইনভিজিবল হয়ে গেছে ডিউ টু ল্যাক অফ প্রপার ব্রাইটনেস, কিন্তু এর যে ভয়েস, এর যে বিউটিফুল সং, এটা এখন পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। ইয়েট আই হিয়ার দ্য শ্রিল ডিলাইট। এরপর দেখো স্ট্যান্জা 5। তিনি বলছেন যে কিন অ্যাজ আর দি অ্যারোজ অফ দ্যাট সিলভার স্পিয়ার, whose intense lamp narrows in the white dawn clear. Until we hardly see, we feel that it is there. ওকে। এখানে তিনি আগের স্ট্যান্জা থেকে কন্টিনিউ করছেন। তিনি বলছেন এই যে স্কাইলার্কের শ্রিল ডিলাইটের কথা আমরা বললাম, এটা কিসের মতো? এটা হচ্ছে কিন অ্যাজ আর দি অ্যারোজ অফ দ্যাট সিলভার স্পিয়ার। ওকে।
এখানে সিলভার স্পিয়ার রেফার্স টু দ্য মুন, চাঁদকে বোঝানো হচ্ছে। তো এখানে সেলি কম্পেয়ার্স দ্য শার্পনেস অফ দ্য স্কাইলার্ক সং টু দ্য কিন অ্যারোজ অফ মুনলাইট। এখানে একটা জিনিস নোট করবে, সিলভার স্পিয়ার বলতে মুনকে বোঝানো হয়েছে, ঠিক আছে? মুন কি করে না, রাত্রিবেলায় সূর্যের আলোটাকে প্রতিফলিত করে এবং যার ফলে রাত্রির যে আকাশ সেটা উজ্জ্বল হয়ে যায়, তাই তো? এবং দিনের বেলায় যখন সূর্য ওঠে তখন এর তীব্রতা কমে যায় এবং ধীরে ধীরে যেন অদৃশ্য হয়ে যায়। ইটস ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার। ইন্টেন্স ল্যাম্প, it refers to the intense brightness of the moon, okay, এবং হোয়াইট ডন, it refers to the early morning light, ঠিক আছে? তো দিন যখন হয়, যখন সূর্য যখন ওঠে তখন চাঁদের যে ব্রাইটনেস সেটা ধীরে ধীরে কমে যায় এবং এটা ইনভিজিবল হয়ে যায়। আনটিল উই হার্ডলি সি, উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার। এবং তারপর কি হয়, তারপর এক সময় আসে যখন আমরা চাঁদকে আর দেখতে পাই না দিনের বেলায়, কিন্তু আমরা এটার যে উপস্থিতি, এটার যে এক্সিস্টেন্স সেটাকে ফিল করতে পারি। ইভেন দো দ্য মুন ডিসঅ্যাপিয়ার্স ফ্রম আওয়ার সাইট ইন ডে লাইট, ইটস প্রেজেন্স ইজ স্টিল ফেল্ট, ঠিক আছে? একইভাবে দ্য স্কাইলার্ক মে বি ইনভিজিবল বাট ইটস সং ইজ ডিপলি ফেল্ট। ক্লিয়ার? ওকে, এরপর স্ট্যাঞ্জা 6, এখানে দেখো বলছেন, অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড as when night is bare from one lonely cloud, the moon rains out her beams and heaven is overflowed. ওকে, তাহলে এখানে দেখো, এখানে তিনি বলছেন all the earth and air with thy voice is loud। এখানে thy voice refers to the voice of the skylark। তিনি বলছেন যে the skylark's voice is so powerful and so melodious that it fills both the sky and earth। সমস্ত আকাশ, সমস্ত বাতাস, সমস্ত পৃথিবী যেন প্লাবিত হয়ে গেছে, ঠিক আছে? ইট ফিলস অ্যাজ ইফ নেচার ইটসেলফ ইজ ইকোয়িং উইথ আ বার্ড সং। যেন প্রকৃতি নিজে পাখির যে গান সেটাকে যেন প্রতিধ্বনিত করছে। কিসের মতো? এটা দেখে মনে হচ্ছে যেন অ্যাজ when নাইট ইজ বেয়ার, যখন রাত্রি যখন মেঘমুক্ত হয়, যখন পরিষ্কার যখন আকাশ থাকে রাত্রিবেলায়, এবং ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, এবং তারপর সে আকাশে একটা সিঙ্গেল ক্লাউড থেকে বা ক্লাউডের আড়াল থেকে দ্য মুন রেইনস আউট অফ বিমস, চাঁদ কি করে? চাঁদ তার আলো বিকিরণ করে এবং হেভেন ইজ ওভারফ্লোড, এবং সমস্ত আকাশ প্লাবিত হয় সেই চাঁদের আলোয়, ঠিক আছে? হেভেন ইজ ওভারফ্লোড। তাহলে এখানে কবি বলছেন জাস্ট অ্যাজ দ্য মুন ইজ হিডেন, যেভাবে চাঁদটা লুকিয়ে রয়েছে বিহাইন্ড এ ক্লাউড এবং এর যে আলো সেটা সমস্ত আকাশকে যেন প্লাবিত করেছে, সিমিলারলি দ্য ইনভিজিবল স্কাইলার্ক, যেহেতু সন্ধ্যা নেমে এসেছে স্কাইলার্ককে আর দেখতে পাওয়া যাচ্ছে না, সেই ইনভিজিবল স্কাইলার্ক কি করছে? ফিলস দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ ইটস বিউটিফুল অ্যান্ড শ্রিল মেলোডি। তাহলে স্কাইলার্ক নিজে ইনভিজিবল, কিন্তু এর যে বিউটিফুল সং সেটা সমস্ত আকাশ, সমস্ত বাতাসকে যেন ভরিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপর 7 স্ট্যাঞ্জা এখানে একটু শিফট আছে। তার কারণ এতক্ষণ পর্যন্ত অর্থাৎ 6 স্ট্যাঞ্জা পর্যন্ত কবি স্কাইলারকে প্রেজ করেছেন, ঠিক আছে? এরপর 7 স্ট্যাঞ্জা থেকে তিনি স্কাইলারকে যে আইডেন্টিটি বা এর যে সোর্স অফ ইন্সপিরেশন এগুলো সম্পর্কে প্রশ্ন করবেন। সো 7 স্ট্যাঞ্জা থেকে আমরা কন্টিনিউ করব এর পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও সমস্ত রকম আপডেটস এবং নোটস পাওয়ার জন্য, ঠিক আছে? সো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।